কাটোয়া, ইংরেজদের ইতিহাসের সাক্ষী কাটোয়া, মুর্শিদাবাদের নবাবদের গড় কাটোয়া, মুঘল মারাঠাদের ইতিহাস সমৃদ্ধ কাটোয়া। আর আজকে আমরা ঘুরে দেখাবো কাটোয়া। চলুন চলুন শুরু করা যাক। 19শে নভেম্বর 2024 কলকাতা থেকে রওনা দিয়ে রাত্রে আমরা পৌঁছই কাটোয়া। আজ 20শে নভেম্বর, আর আমরা ঘুরে দেখব কাটোয়া শহরটিকে। সাথে ঘুরে দেখব গঙ্গাটিকুড়ি এবং দাইহাট অঞ্চলের বিশিষ্ট জায়গাগুলিও। গতকাল রাত্রে আমরা এসে পৌঁছই এই শ্রাবণী লজে, এবং এটা আমাদের কাটোয়া যে পৌরসভা রয়েছে তার অধীনেই রয়েছে। এবং এই পৌরসভার এই যে লজটা, এই লজটার কিন্তু যেটা সুবিধা সেটা হচ্ছে এটা ঘাট থেকে খুবই কাছে, এবং এখান থেকে কয়েকটা লোকাল অ্যাট্রাকশন একেবারে পায়ে হেঁটে দেখে নেওয়া যেতে পারে। আর এইটা খুবই বাজেট ফ্রেন্ডলি, কারণ এখানে যে নন এসি রুম রয়েছে সেটা মোটামুটি 500 টাকার মধ্যে আসে, এবং এসি রুমের ভাড়া পড়ে উইদিন 900 রুপিস, আর গাড়ি পার্কিং এর জন্য আলাদা 50 টাকা। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আমাদের প্রথম গন্তব্য খেপিমা তলা। এখান থেকে পায়ে হেঁটে রাফলি 400 মিটার। কাটোয়ায় বেড়াতে এসেছেন এবং খেপি মায়ের মন্দির দর্শন করবেন না, এমনটা হতেই পারে না। স্থানীয় মানুষ সহ দূর দূরান্ত থেকে আগত সমস্ত দর্শনার্থীদের কাছেই কাটোয়ার এই খেপি মা অত্যন্ত জনপ্রিয়। পায়ে হেঁটে ঠিক সময় লাগলো 5 থেকে 7 মিনিট মতো। আমরা চলে এসেছি খেপি মায়ের মন্দিরের সামনে, এবং এইটাই হচ্ছে সেই পূর্ণ মন্দির যেখানে আমরা প্রবেশ করব। এবং এই মন্দিরের ব্যাপারে কিন্তু অনেকগুলো ঘটনা যেগুলো রয়েছে সেগুলো ভীষণ ইন্টারেস্টিং বলতেই হবে। একসময় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানকার এক দুর্ধর্ষ ডাকাত, এবং তিনি কিন্তু এটি পুরো একেবারে পুলিশের অগোচরে, সমস্ত মানুষের অগোচরে রেখে জঙ্গলের মধ্যে, যেহেতু এই অঞ্চলটা পুরো কণ্টকাকীর্ণ ছিল, তো সেইখানে কিন্তু ইনি পুজো করতেন। বর্তমানে মজাটা হচ্ছে এটাই যে বর্তমানে এই পুজোর সম্পূর্ণ দায়িত্ব, যেটা কালী পুজোর দিন হয়, পুলিশ নিজের হাতে তুলে নেয়। কারণ এই ঠাকুরকে কিন্তু যে সোনা জহরত দিয়ে যে আর কি মুড়িয়ে ফেলা হয়, প্রায় 14 কেজি সোনা এবং রূপো ব্যবহার হয়, যেগুলো কিন্তু এনার গয়না তৈরি করার জন্য ব্যবহার করা, এবং সেগুলো ব্যাংকের লকার থেকে এনে ঠাকুরকে পরানো হয়, এবং একদিনের জন্য সেই পুজো অনুষ্ঠিত হয়। আরো একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা ভেতরে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, যে এখানে যে মূর্তিটি, সেই মূর্তিটি কি প্রত্যেক বছর পুজো হওয়ার পরে, কালী পুজো হয়ে যাওয়ার পরের দিন সেই মূর্তিটিকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু করে দেওয়া হয়, ডিসম্যান্টেল করে দেওয়া হয়, এবং তার জায়গায় কিন্তু নতুন মূর্তি স্থাপনা শুরু হয়। সেই স্থাপিত মূর্তি কিন্তু 1 বছর ধরে তার স্থাপনা চলে, এবং তারপরে কিন্তু সেটা পূজিত হয়। তো এবার আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, দেখাবো এক্স্যাক্টলি এই মন্দিরটা কিরকম। 300 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের বর্তমানে রয়েছে একটি বড় নাট মন্দির, এবং রয়েছে ঠাকুরের জন্য একটি গর্ভগৃহ, এবং সেই গর্ভগৃহেই রয়েছে মায়ের শোয়ার ব্যবস্থা। শোনা যায় এই মন্দির পরিসরের মধ্যেই ছিল একটি পুরনো পঞ্চমুণ্ডির আসন, যা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। যেহেতু কালী পুজোর পর থেকেই মায়ের মূর্তি নির্মীয়মান অবস্থায় থাকেন, তাই চরণ স্পর্শ করার জন্য এই ব্যবস্থা রয়েছে। বর্তমান মন্দিরের এই পরিকাঠামো বেশিরভাগটাই তৈরি হয়েছে স্থানীয় এক সহৃদয় দারোগা বাবুর সহায়তায়। সংকীর্ণ গলিগুচির ভেতর দিয়ে 50 মিটার মতো পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম গৌরাঙ্গ বাড়িতে। এখানেই দীক্ষা গ্রহণের পর নিমাই সন্ন্যাসী হয়ে উঠেছিলেন চৈতন্য মহাপ্রভু। এখন চলে এসেছি কাটোয়ার সব থেকে আইকনিক প্লেস মহাপ্রভুর বাড়িতে। তো সেইখানেই দাঁড়িয়ে রয়েছি, গৌরাঙ্গ বাড়ি নামে যেটি পরিচিত, এবং খেপিমাতলা থেকে পায়ে হেঁটে বোধহয় 50 মিটার মতো। এবং এই জায়গাটায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে মহাপ্রভুর যে দীক্ষাস্থল, কেশব ভারতীর কাছ থেকে তিনি যে দীক্ষা নিয়েছিলেন নবদ্বীপ থেকে, তিনি যখন কাটোয়া এসেছিলেন, এবং এখানেই তার দীক্ষা হয়েছিল, এবং এরপর থেকেই তিনি মহাপ্রভু নামে, চৈতন্য মহাপ্রভু নামে কিন্তু দিকে দিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তো সেই আইকনিক বাড়িটার ভিতরেই এখন যাব, এবং এখানেও ঘুরে দেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। দীক্ষা গ্রহণের পূর্বে মস্তক মুন্ডনের একমাত্র সাক্ষী এই অশ্বত্থ গাছ, এবং সেই বিরল ঘটনার সাক্ষী 4 জনের নামও এখানে কিন্তু প্রস্তর ফলকে লেখা আছে। দাঁড়িয়ে রয়েছে সেই ঐতিহাসিক গাছের সামনে, যে গাছের নিচেই কিন্তু মধু নাপিতের হাতেই মস্তক মুন্ডন হয়েছিল ছোট্ট গৌরাঙ্গের, এবং তারপরেই তিনি যে নাম ধারণ করেছিলেন সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তো বলা হয় যে স্থানীয় মানুষেরা বলছেন যে এইটা কিন্তু সেই গাছটাই, অরিজিনাল গাছটা আজও কিন্তু এক্সিস্ট করছে আপনাদের জন্য, যারা এখানে আসবেন এটা দর্শন করতে। মধু নাপিত সহ বহু বিশিষ্ট মানুষের সমাধি ক্ষেত্র হচ্ছে এই স্থান। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ সমাধি ক্ষেত্রটি হচ্ছে মহাপ্রভুর দীক্ষাগুরু কেশব ভারতীর সমাধি।
কাটোয়ার ওয়ান অফ দি আইকনিক যে স্পট আর কি, মানে লোকে আসে এই জায়গাটায়, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে যে এখানেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তার নামকরণ হয়েছিল এবং তার দীক্ষা হয়েছিল কেশব ভারতীর থেকে। এবং এইখানে যে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে কেশব ভারতীর যে সমাধি মন্দির, এই জাস্ট ভেতরটাই। এবং তার সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো, যেখানে কিন্তু মহাপ্রভুর চরণের একটা ছাপ কিন্তু রয়েছে, কেশব ভারতীরও চরণের ছাপ রয়েছে। এবং ওই ঘরটার মধ্যেই মূলত মানে ওই স্থানটাকে একটা স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে ওখানেই কিন্তু মহাপ্রভুর দীক্ষা গ্রহণ যে পুরো কাজটা সেটা কিন্তু সমাধা হয়েছিল। তো ভীষণ আইকনিক এই জায়গাটা, একটা ইম্পর্টেন্ট জায়গা, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দির চত্বরেই রয়েছে একটি বড় নাট মন্দির, এবং দেখলেই বোঝা যায় নাট মন্দিরটি যথেষ্ট পুরনো। এবং এই নাট মন্দিরের পাশাপাশি সামনেই রয়েছে মূল মন্দিরটি, যেখানে প্রতিনিয়ত শ্রী চৈতন্য মহাপ্রভু পূজিত হচ্ছেন। পাশেই রয়েছে শ্রী গৌরাঙ্গ রন্ধনশালা, যেখানে মহাপ্রভুর প্রতিদিনের ভোগ আয়োজন করা হয়। কি কি থাকে? শুধু ফলাহার আর আপনার মিষ্টি, মানে ফলাহার আর মিষ্টি, মানে ভোগে, সকালের ভোগে। আচ্ছা, আর পরে আবার মানে দুপুরে বা সন্ধ্যাবেলা আবার ভোগারতি হয়? আচ্ছা আচ্ছা, এটা নৈমিত্তিক, প্রত্যেক দিন দেওয়া হয় এটা। এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এখানেই কিন্তু মহাপ্রভুর যে কেশ, সেই কেশের সমাধি হয়েছিল। এবং তার সাথে যে গদাধর প্রভু, যার সাথে একসাথে আর কি একই দিনে যে দুজনের মানে বলতে পারা যায় দীক্ষা হয়, তো সেই দুজনের কেশ কিন্তু সংরক্ষিত রয়েছে এখানে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা একদম মানে ধামে প্রবেশ করার পরেই ডান হাতে প্রথম মন্দির যেটা, সেটাই। দেখুন, আমরা যে গৌরাঙ্গ বাড়ি থেকে জাস্ট বেরোচ্ছিলাম এবং যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা ঠিক রাস্তায় পড়ে গেল। সেটা হচ্ছে যে এটা হচ্ছে কাটোয়ার ঐতিহ্যবাহী যে কার্তিক পুজো, যে কার্তিকের লড়াই, যেটা সবাই জানে। তো তার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে থাকা, এবং এর একটা বিশেষ একটা গুরুত্ব রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একসাথে প্রায় 20-25টা মানে মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি একসাথে বানিয়ে এটাকে কিন্তু শোভাযাত্রার একটা বিশেষ অঙ্গ, যখন মানে এটাকে নিয়ে যাওয়া হয় যে কার্তিকের লড়াইয়ের জন্য, তখন কিন্তু এটাকে সামনে রাখা হয়। তো সেই একটা জিনিস আমাদের চোখে পড়লো, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তো সেটাও আপনাদেরকে একবার দেখালাম। এরপর আমরা দেখতে গেছিলাম ব্যস্ত নিচু বাজার এলাকায় কাটোয়ার সিংহ দরজা এবং শাহ আলমের সমাধিক্ষেত্র। মুর্শিদ কুলি খাঁয়ের আমলে তৈরি এই সিংহ দরজা একসময়ে মুর্শিদাবাদের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হতো, এবং এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাওয়া যায় একটি সুড়ঙ্গ। কথায় আছে যে এই সুড়ঙ্গের বিস্তার ভাগীরথী নদী পর্যন্ত। গৌরাঙ্গ বাড়ি থেকে পায়ে হেঁটে প্রায় 500 মিটার দূরে আমরা এসে পৌঁছেছি আমাদের নেক্সট যে ডেস্টিনেশন, এবং সেটা ভীষণভাবে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটাকে বলা হয় সিংহ দরজা, এবং তার সাথে রয়েছে গোপন কুঠুরি বা গোপন সুড়ঙ্গ। তো এই যে জায়গাটা, এই জায়গাটা স্থাপন করেন হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, বাংলার স্বাধীন নবাব। এবং এটা তৈরি করার পিছনে তিনি যে কারণটা অনুধাবন করেছিলেন সেটা হচ্ছে যে কাটোয়া ভৌগোলিক দিক থেকে অবস্থানগত এমন একটা জায়গা যেখানে অজয় নদী এবং ভাগীরথীর মিলনস্থল, এবং মুর্শিদাবাদ যাওয়ার আগে এটা সামরিক ঘাঁটি হিসেবে এবং তার সাথে ব্যবসায়িক দিক থেকে এই জায়গাটাকে তিনি একটা বলা যেতে পারে একটা জনপদ হিসেবে গড়ে তুলেছিলেন। এবং সেই কারণেই তিনি অনুভব করেছিলেন এখানে একটা দুর্গ তৈরি করার, এবং যেখানে সেটা ছিল সেনা ছাউনি, সেখানে কিন্তু তার সমস্ত সৈন্য সমস্ত কিছু থাকতো। এবং পরবর্তীকালে যখন ইংরেজরা মুর্শিদাবাদ দখল করার জন্য যায় পলাশির প্রান্তরে, তার আগে তারা কিন্তু এই দুর্গটি দখল করেছিল। তো সেই কারণে এটা অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু এন্ট্রির দিকটা দেখলে বোঝা যায় যে এটা একেবারেই অবহেলায় পড়ে রয়েছে। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গটা বলা হয় যে সরাসরি কিন্তু ভাগীরথীর নিচে চলে গেছে। তো এখন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এর কোনো রক্ষণাবেক্ষণ নেই, এবং সামনে যেটুকু মানে অবিন্যস্ত ভাবে জিনিসপত্র পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে এই রাস্তাটা সম্পূর্ণরূপে এখন পরিত্যক্ত। এই সিংহ দরজা থেকে আরেকটু এগোতেই যেটা প্রথমেই চোখে পড়বে তা হচ্ছে শাহ আলমের সমাধিক্ষেত্র। শাহ আলম ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তি, এবং স্থানীয়রা তাকে পীর বলে গণ্য করেছিলেন। এখন আমরা যে জায়গাটায় এলাম আর কি, এই জায়গাটা হচ্ছে শাহ আলমের সমাধিস্থল।
যেটা মূলত মুর্শিদ কুলি খাঁ তার ফৌজদার যারা ছিলেন এই কাটোয়া অঞ্চলে তাদের মানে আবাসস্থল হিসেবে ব্যবহার করেছিলেন পরবর্তীকালে। তো সেই দিক থেকে এর একটা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, এবং এখানে কিন্তু তার পরিবার পরিজনদেরও কিন্তু সমাধি রয়েছে। তো এটা কিন্তু গেট বন্ধ থাকে, এটাই প্রবেশ করা যায় না। মাঝে মধ্যে এটা খোলা হয় হয়তো সংরক্ষণের জন্য বা দৈনিক কিছু কারণে। তো আমরা বাইরে থেকে এটাকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন একবার পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাই। মূল দরজার ঠিক বাইরেই হযরত পীর সৈয়দ শাহ আলম খান বাহাদুরের আগমন এবং পরলোক গমনের সময়কাল নির্দিষ্ট করে লেখা আছে। উত্তরাধিকার সূত্রে দিল্লির মসনদের মায়া ত্যাগ করে শাহ আলম খান যখন কাটোয়ায় এসে পৌঁছন, তখন সম্রাট ফারুক শিয়ার তাকে 11টি মৌজার রাজস্ব প্রদান করেন। সেই রাজস্বের টাকাতেই তিনি কিন্তু গড়ে তোলেন বাগানেপাড়া অঞ্চলে একটি জামে মসজিদ, এবং পাশাপাশি গড়ে তোলেন এই মাজারটিও। তার বংশজদের সাথে এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন, কিন্তু তার মৃত্যুর ঘটনাও কিন্তু সম্পূর্ণ সন্দেহাতীত নয়, কারণ ধারণা করা হয় যে তিনি আত্মঘাতী হয়েছিলেন। কাটোয়ার অলিতে গলিতে এই সমস্ত ইতিহাস খুঁজতে খুঁজতেই আমরা ফিরে গেলাম হোটেলের উদ্দেশ্যে, এবং সেখান থেকে নিজস্ব গাড়িতে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য বহুলা সতীপীঠের উদ্দেশ্যে। বর্ধমান জেলায় যে 4টে সতীপীঠ রয়েছে তার অন্যতম হচ্ছে এই বহুলা সতীপীঠ। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়লো একটা বিরাট বড় নাট মন্দিরের, এবং তার পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে বলি দেওয়ার জায়গা। বিভিন্ন অনুষ্ঠানে এখানে ছাগল এবং মহিষ বলিদানের প্রথা রয়েছে। কাটোয়া শহর থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে কেতুগ্রামে অবস্থিত বহুলা সতীপীঠ আমাদের পরের গন্তব্য। আমরা এসে পৌঁছেছি, পুরো রাস্তাটা আমরা গাড়ি চালিয়ে এলাম। অসম্ভব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, সেখান থেকে আমরা এখানে এসে পৌঁছলাম। এবং এই জায়গাটি কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম জেলায় যে 5টা সতীপীঠ আছে, যার মধ্যে তারাপীঠ সব থেকে সবাই জানে আর কি, যে বীরভূম জেলার 5টা সতীপীঠের পরে বর্ধমান জেলাতেও কিন্তু 4টে সতীপীঠ রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। এবং এখানে বলা হয় যে মানে মায়ের বাম হস্ত এখানে পড়েছিল, এবং সেই কারণের জন্যই এর নাম হয় বহুলা সতীপীঠ, এবং বহুলা ইন দ্য সেন্স বহুলাক্ষী। এবং এখানে এখনো অবধি কিন্তু প্রত্যেক বছর যে নবমী পুজো হয়, দুর্গাপূজার নবমীর দিন, সেখানে কিন্তু মহিষ বলির প্রথা রয়েছে। এই সেই হাড়িঘাট যার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মন্দির থেকে 1 কিলোমিটার দূরে মরার ঘাট বলে একটি জায়গা রয়েছে, যেখানে আরো একটি বহুলাক্ষী মন্দির রয়েছে, এবং সেই মন্দিরটিকেই আসল সতীপীঠ হিসেবে অনেকেই মনে করেন। হাতে সময় থাকলে অবশ্যই সেটা দেখবেন। রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা গাড়ি নিয়ে যাওয়ার সাহস দেখাইনি। 108 বার গঙ্গা জল ঢালা হয় মাকে মাথায়, অমাবস্যাতে দোল পূর্ণিমা উৎসব হয়, নানান জায়গাতে লোক আসে, অবদান বলিদান সবই হয়। মহাপীঠ এখানে পিঠে মহাপীঠ দুর্গা মূর্তি, এটা মায়ের বাহু বাম বাহু, ঠিক আছে। এগুলো মায়ের ভোগ হয়, অন্যের ভোগ, অন্যের ভোগ হয় 12:30টার মধ্যে ভোগ হয়ে যাবে। দর্শন হয়ে গেছে। দুপুরে কি বন্ধ থাকে মন্দির? না না, বন্ধ মানে পুরোহিত বললে পুজো করে দেবে, এসে নম্বর দেওয়া সবই আছে। যখন আসবেন তখনই হবে, কোনো চিন্তা করার কারণ নেই, সবই হবে, আসবেন। এরপরে আমাদের গন্তব্য ছিল এই জেলার আরো এক বিখ্যাত সতীপীঠ অট্টহাস মন্দির। বহুলা সতীপীঠ থেকে মোটামুটি গ্রামের রাস্তা ধরে 7 কিলোমিটার মতো আসতেই আমরা এসে পৌঁছলাম অট্টহাস সতীপীঠে। বর্ধমানে যে সমস্ত সতীপীঠগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম, এবং এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। একটু হাতে সময় নিয়ে আসবেন, তবে মাথায় রাখবেন এটি কিন্তু দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, এবং দুপুর 1টা অবধি কিন্তু এখানে ভোগের কুপন দেওয়া হয়, চাইলে আপনারা এখানে ভোগও নিতে পারেন। এখানে সতীদেবীর অধর বা ওষ্ঠের নির্মাংস পতিত হয়েছে বলে দেবী এখানে অধরেশ্বরী নামে খ্যাত। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য এখানে রয়েছে গেস্ট হাউসে থাকার সুবিধে। দেবী এখানে চামুন্ডা রূপে পূজিতা হন। কথিত রয়েছে দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা সহ্য না করতে পেরে দেহত্যাগ করেন। তখনই সতীর দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব মেতে ওঠেন তাণ্ডব নৃত্যে। এদিকে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করতে থাকেন। তখনই সতীর দেহাংশ যেখানে যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে সতীপীঠ। দেবীর ওষ্ঠের নির্মাংশ বা নিচের ঠোঁট এই এলাকায় পড়ে বলে কথিত আছে। সেই থেকেই এই পীঠের নাম অট্টহাস। এভাবেই প্রত্যেক দিন এখানে ভক্তদের জন্য ভোগ প্রস্তুত করা হয়। মূল গর্ভগৃহে প্রবেশ করার আগেই রয়েছে একটা খুব সুন্দর নাট মন্দির।
নাট মন্দিরের দেওয়ালে রয়েছে শিব পার্বতীর বিয়ে থেকে শুরু করে তাদের বিভিন্ন ঘটনার তৈলচিত্র। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি হোমকুণ্ড এবং তার পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি পাথরের মূর্তি। বর্তমানে মূল মন্দিরটির সংস্কারের কাজ চলছে। মূল মন্দির থেকে খানিকটা পায়ে হেঁটে এগোলেই চোখে পড়বে রটন্তী কালী মায়ের মন্দির। কথিত আছে এখানে মা ডাকাতদের হাতে পূজিত হতেন এবং সঙ্গে চলতো নরবলির প্রথাও। অট্টহাস সতীপীঠের ভিতরে আরো দুটো দ্রষ্টব্য জায়গা রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে এই রটন্তী মায়ের মন্দির। এবং এই রটন্তী মায়ের মন্দির দেখার পরে আমরা যদি একটু ঠিক পাশে চলে যাই, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে আমাদের পঞ্চমুণ্ডির আসন। এটা দেখাচ্ছি, আসুন। তো এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, আমরা এবার এটা দেখতে যাব। এবং বর্তমানে এখানে কিন্তু কোনো রকম যজ্ঞ বা অন্য কোনো রকম কোনো অনুষ্ঠান কিছুই করা কিন্তু আর অ্যালাউড নয়। তবে এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য বিভিন্ন গাছে মানুষ দেখতে পাচ্ছি যে তারা ইট বেঁধে দিয়ে গেছেন, তাদের মনস্কামনার জন্য কোনো কিছু একটা বেঁধে দিয়ে গেছেন। এবং সেটা অবশ্যই এখানে এলে আপনারাও নিশ্চয়ই করবেন। এবং এর ঠিক উপরটায় উল্টো দিকটাই রয়েছে একটা বিরাট বড় পুকুর, সেখানে প্রচুর মাছ রয়েছে। চলুন সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে পিছনের যে পুকুরটা, এই পুকুরে বিশাল বড় বড় সাইজের কিন্তু মাছ রয়েছে এবং তাদেরকে যদি মুড়ি বিস্কুট এরকম টাইপের কোনো খাবার দেওয়া হয়, তাহলে কিন্তু তারা উঠে আসছে সেটা খাওয়ার জন্য। এখানে এলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। মানে বিরাট সাইজের সমস্ত মাছ কিন্তু এই পুকুরে রয়েছে। পাশেই দেখে নিতে পারেন ভোলা বাবার সমাধিস্থল। মন্দিরের পাশ দিয়েই বয়ে যাচ্ছে ঈশানী নদী, খানিকটা সময় সেখানেও কাটাতে পারেন। কাটোয়া থেকে অট্টহাস আসার জন্য রয়েছে একটি বাস পরিষেবা। সারাদিনে টোটাল 3টে বাস আপ ডাউন করে। অট্টহাস সতীপীঠ থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম সোনারুন্দি রাজবাড়ির উদ্দেশ্যে। সড়কপথে কাটোয়া থেকে এর দূরত্ব 20 কিলোমিটার মতো। আজিমগঞ্জ লাইনের ট্রেনে গঙ্গাটিকুড়ি রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। প্রাচীন বঙ্গদেশে দণ্ডী ছিল বণিক এবং কায়স্থদের উপাধি। দণ্ডী উপাধিকারী বণিকেরা এই এলাকায় বসবাস করত ও এক একটি গ্রাম প্রতিষ্ঠা করেছিল বলেই ধারণা করা হয়। তামা, লোহা ও সোনার বণিকেরা নিজ উপাধি অনুসারে 3টে গ্রাম প্রতিষ্ঠা করেছিল। স্বর্ণ বণিকেরা এইভাবেই প্রতিষ্ঠা করেছিল এই সোনারুন্দি গ্রাম। এখন আমরা এসে পৌঁছেছি সোনারুন্দি গ্রামে, যে সোনারুন্দি গ্রাম কিন্তু বানোয়ারি বাঁধ নামেও কিন্তু পরিচিত। আর পিছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই সোনারুন্দি গ্রামের যে রাজপ্রাসাদ। তো সেই রাজপ্রাসাদের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো এখন জাস্ট এই জায়গাটা ঘুরে দেখবো। এবং এই জায়গারও কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে, যার মধ্যে শোনা যায় যে দ্বিতীয় শাহ আলম তারও কিন্তু একটা ইনভলভমেন্ট এই রাজপ্রাসাদ তৈরির ক্ষেত্রেও ছিল। সেই গল্প সবকিছুই বলবো আপনাদেরকে, তার আগে জায়গাটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই। শোনা যায় এই মূল প্রাসাদে প্রায় 100টিরও বেশি ঘর ছিল। এই বানোয়ারি বাঁধ বা সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল, যিনি পেশায় ছিলেন একজন তাঁতি। কিন্তু তাঁতি হওয়া সত্ত্বেও তিনি পারদর্শী ছিলেন ফার্সি, উর্দু, হিন্দি এই সমস্ত ভাষায়। একসময় তিনি এখান থেকে চলে যান বৃন্দাবনে, এবং বৃন্দাবনে যাওয়ার পরে তার সাথে সখ্যতা গড়ে ওঠে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের। এবং সেখান থেকেই শুরু হয় কিন্তু এই বানোয়ারি বাঁধের ইতিহাস। তিনি যখন এখানে ফিরে আসেন, পরবর্তীকালে যখন মোগল সম্রাটকে আক্রমণ করেন মারাঠারা, তখন তিনি বর্ধমানে এসে বর্ধমান রাজার এই অঞ্চলে তিনি কিন্তু মানে এখানে আর কি আত্মগোপন করেন। এবং সেই সময় কিন্তু তিনি এই নিত্যানন্দ দালালকে তাকে কিন্তু পরামর্শ দেন এই রাজবাড়ি গড়ে তোলার। এবং তারপরে এই রাজবাড়ি
গঠিত হয় এবং তার পরবর্তীকালে তার পরবর্তী প্রজন্ম এই রাজবাড়ির ইতিহাসকে কিন্তু দীর্ঘায়িত করেছেন। তো এই রাজবাড়ি এখন আমরা ঘুরে দেখছি, বিভিন্ন অরতে পরতে রয়েছে প্রচুর ইতিহাস, কিন্তু সাথে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে এর রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স সেটা কিন্তু একদমই নেই। মূল ফাটক, মাঝখানের যে তোরণদ্বার এবং ভিতরের যে মানে যে জায়গাগুলো রয়েছে অলমোস্ট পুরোটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত। একটা জায়গা রয়েছে যে জায়গাটাকে কিন্তু সামান্য হলেও রিপেয়ারিং করে সেটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এই বাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করা হয়েছিল, যেখানে রাস বা ঝুলন উৎসবের সময় এই রাজবাড়ির আরাধ্য দেবতা কিশোরী বনোয়ারি লালজিকে নিয়ে যাওয়া হতো। প্রত্যেকটি কুঞ্জে একটি করে পুকুর আর তার সংলগ্ন একটি করে মন্দির তৈরি করা হয়েছিল। বলা বাহুল্য, তিনি সেই সময় মূলত বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন তৈরি করার চেষ্টা করেছিলেন। মনে করা হয় আরাধ্য দেবতা বনোয়ারি লালের নাম থেকেই এই জায়গাটির নাম হয় বনোয়ারি বাঁধ। প্রায় 54 বিঘার উপরে নির্মিত এই রাজবাড়ির পাশেই রয়েছে তাদেরই তৈরি করা গোপেশ্বর শিবের মন্দির, এবং সেই শিব মন্দিরের ভিতরে এখনো কিন্তু শিবলিঙ্গটি বর্তমান। পাশের দিঘিতেই রয়েছে বিশালাকার কিছু মাছ, যদিও সেই মাছ কিন্তু ধরা বারণ। শোনা যায় কোনো একজন জোর করে মাছ ধরার চেষ্টা করায় মুখে রক্ত উঠে সেদিনই তার মৃত্যু হয়। এখন বসে আছি সোনারুন্দি রাজবাড়ির যে পুকুর ঘাট, সেই পুকুর ঘাটের সামনে, এবং আপনাদেরকে যেটা দেখালাম যে এখানে বিরাট বড় বড় মাছ রয়েছে, যে মাছগুলো এখানে দেখতে পাওয়া যায়। মুড়ি বা বিস্কুট এই টাইপের খাবার কিছু দিলে তারা একেবারে হাতের সামনে চলে আসে। যদি সাহস থাকে সেটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো যাই হোক, এইটা ঘুরে দেখাচ্ছি। এবং এখানকার মাছের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এটাই যে এখানে যদি কোনো মাছ মারা যায় তাদেরকে কিন্তু সমাধি দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু রয়েছে। এখানে গ্রামের মানুষ তাদেরকে নিয়ে যান সমাধি দেওয়ার জন্য। এই রাজবাড়ির বেশ কিছুটা অংশ একটি স্কুলকে এবং একটি অনাথ আশ্রমকে দেওয়া হয়েছে, তবে বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই রাজবাড়ির ভিতরে প্রবেশটা বন্ধ থাকে। আদারওয়াইজ তার আগে যদি আসা যায়, মানে সেই সময়টা মেনটেন করে যদি আসা যায়, তাহলে এই রাজবাড়ির ভিতরে যাওয়া যায়। এবং তার ভিতরে কিন্তু বহু দেবদেবীর বিগ্রহ রয়েছে, সেগুলোও কিন্তু দেখা যায়। এবং ভোগ প্রসাদ সেটাও কিন্তু দেওয়া হয়, সেটা অগ্রিম বুকিং অবশ্যই করে আসতে হবে। তো সেটাও কিন্তু চাইলে এখানে এলে করতে পারেন। সোনারুন্দি রাজবাড়ি থেকে বেরিয়েই আমরা রওনা দিলাম গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ির উদ্দেশ্যে। 1288 বঙ্গাব্দে গঙ্গাটিকুড়ি গ্রামে মহল্লা কিনে জমিদারি শুরু করেন ইন্দ্রনাথ। বাংলা সাহিত্যের এই অন্যতম হাস্যকৌতুক রচয়িতার ছদ্মনাম পাঁচু ঠাকুর। এখন আমরা এসে উপস্থিত হয়েছি গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি বা জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একাধারে একজন লেখক, পাশাপাশি ছিলেন একজন উকিল, যিনি বর্ধমান কোর্টে প্র্যাকটিস করতেন, এবং এছাড়াও তার বহু পরিচিতি ছিল। এরকমই একজন মানুষ, তার তৈরি করা এই জমিদার বাড়ি, এই নিয়ে কিন্তু প্রচুর লোককথা সেগুলোও রয়েছে, এবং সাথে রয়েছে কিছু চমকপ্রদ কাহিনী। বলা হয় স্বয়ং মা দুর্গা তার সপরিবারে এসেছিলেন এই বাড়িতে, ঠাঁই নিয়েছিলেন এক রাতের জন্য। চলুন সবকিছু ঘুরিয়ে দেখাবো আপনাদের। প্রায় 120 বছর আগে জমিদার ইন্দ্রনাথ বাড়ি ফেরার সময় তার কাছে আশ্রয় চান 2 পুত্রকন্যা সহ এক নারী। আশ্রয় পেলেও পরদিন সকালেই তারা উধাও হয়ে যান। এরপরেই ইন্দ্রনাথ স্বপ্নাদেশ পান বাড়িতে দুর্গাপুজো শুরু করার। এই জমিদার বাড়ি প্রথম থেকেই কিন্তু আকারে বা আয়তনে একেবারেই এরকম ছিল না। এর প্রাচুর্য, বৈভব সমস্ত কিছু কিন্তু পরবর্তীকালে তৈরি হয়, এবং এই যে জমিদার বাড়ি সেটিও কিন্তু পরবর্তীকালে নির্মিত হয়। বাল্যকালে তিনি কিন্তু মানে এই বাড়িতে বাস করতেন না, তার একটা আলাদা তার একটা বাড়ি ছিল। তো ঘটনাটা এটাই ঘটে যে তার যে মানে বড় ছেলে, তার বিয়ে হয় বুসকরার যে রাজবাড়ি মানে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির বড় মেয়ের সাথে। এবং সেই বৌমা আসার পরে সে তিরস্কার করতে শুরু করে যে এই বাড়ি তার হয়তো মানে তার পক্ষে অনেক ছোট, বা তার পক্ষে বৈভবে আকারে আয়তনে অনেক কম। এবং এই কথাটি কানে যাওয়ার পরেই কিন্তু জমিদার মশাই যে ঘটনাটি ঘটান, সেটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক ঘটনা। সেটা হচ্ছে তার ছোট ছেলেকে তিনি নিয়োগ করেন যে ওই জমিদার বাড়ির সমস্ত কিছু নকশা তিনি যেন এখানে নিয়ে আসেন, এবং সেই আকারে তার থেকে বড় এবং বৈভবে তার থেকে বেশি একটা জমিদার বাড়ি এখানে স্থাপন করতে হবে। এবং তখনই কিন্তু গঠিত হয় এই গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি। তো এরকম অসংখ্য মজার ঘটনা রয়েছে এই বাড়িকে কেন্দ্র করে। আশপাশটা ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এই জমিদার বাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। পুজোর 5 দিন বেলজিয়াম ঝাড়ের আলোয় সানাইয়ের রোশনায় ঝলমল করে ওঠে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি এই নাটমন্দির।
এরপরে আমরা চলে আসি কাটোয়া থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত দাইহাট অঞ্চলে। প্রসঙ্গত বলে দিই, এই সাদা বাড়িতেই উত্তম কুমার অভিনীত নিশিপদ্ম ছবির শুটিং হয়েছিল। বিকেলের পড়ন্ত আলোয় আমরা দেখে নিই এই অঞ্চলের প্রখ্যাত সাদা বাড়ি এবং লাল বাড়ি। কাটোয়ার যে রেল লাইন, সেই রেল লাইনের ধারে এই বাড়িটাকে দেখলে স্বভাবত রেলের কোনো অফিস বা কোনো কিছু দেখেই মনে হবে, কিন্তু এলাকাতে এরকম আইডেন্টিক্যাল বাড়ি দুটোই রয়েছে। একটা যেটা সাদা বাড়ি, অলরেডি আপনাদেরকে দেখালাম এখানে আসার পথেই পড়ে, আর এটা হচ্ছে লাল বাড়ি। 1905 সালে জমিদার ঋষিকেশ মিত্র এই বাড়িটির নির্মাণ শুরু করেন। সম্পর্কে তার কাকা জিতেন্দ্রনাথ মিত্র ছিলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনিও একসাথে এই বাড়িতেই বসবাস করতেন। সেই সুবাদে বহু বিশিষ্ট মানুষজনেরই পদধূলি পড়েছে এই বাড়িতে। এখন আমরা এসে প্রবেশ করলাম জিতেন্দ্রনাথ মিত্রের বাড়ির ভিতরে, স্বাধীনতা সংগ্রামী জিতেন্দ্রনাথ মিত্র। এবং এই বাড়িটা কিন্তু এই এলাকাতে লাল বাড়ি নামেই পরিচিত, যে কাটোয়ার যে মেন লাইনটা চলে যাচ্ছে আর কি, রেল লাইনটা, তার ঠিক পাশে। এবং এই বাড়ি থেকেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের একটা বিরাট বড় অধ্যায় রচিত হয়েছিল, এবং যার আহ্বানে কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন কাটোয়াতে। তিনি 3 দিন ছিলেন এবং এখানে দাইঘাটেও তিনি সভা করেন। তো এরকম ঐতিহাসিক একটা বাড়ির মানে একদম বলতে পারো যে অন্দরমহলে দাঁড়িয়ে রয়েছে, উঠোনে দাঁড়িয়ে রয়েছি এবং চারপাশটা ঘুরে দেখছি। এরকম অনেক কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ইতিহাস কিন্তু রয়েছে এই দাইঘাট অঞ্চলে। এবার আমরা চলে এলাম দাইঘাটেরই বিখ্যাত কিশোর কিশোরী মন্দিরে। এই দাইহাটেই কিন্তু রয়েছে আমাদের ভাস্কর পণ্ডিত, মারাঠা বীর ভাস্কর পণ্ডিতের একটা লুকিয়ে থাকা ইতিহাস। সেই জায়গাটাই আমরা ঘুরে দেখছি। এই জায়গাটি ছিল বর্ধমান রাজার অন্তর্গত, এবং ভাস্কর পণ্ডিত যখন আমাদের মারাঠা ভাস্কর পণ্ডিত যখন আক্রমণ করেন বাংলা, তখন কিন্তু তিনি এই জায়গাটাকে ছিনিয়ে নেন এবং এখানেই তার ডেরা গড়ে তুলেছিলেন। এই নিয়ে প্রচুর ঘটনা রয়েছে, প্রচুর গল্প রয়েছে, সবকিছু বলবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে ভালো করে জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই। মেন রাস্তা থেকে এই গেট অতিক্রম করে ভেতরের দিকে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এক জরাজীর্ণ পাঁচিল, যা এখনো বাংলায় বর্গী আক্রমণের শেষ স্মৃতিচিহ্নটুকু আগলে রয়েছে। পাশের এই দুর্গা দালানেই দুর্গাপুজো শুরু করেছিলেন স্বয়ং ভাস্কর পণ্ডিত। এর পাশেই আপনারা দেখে নিতে পারেন বর্ধমান রাজাদের আমলে তৈরি কিশোর কিশোরী মন্দির। বর্ধমান রাজার ভাইপো উদয়চাঁদ এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে 3টি শিব মন্দির, আর মূল মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ, যার নিত্য পূজা হয়। এর পাশেই রয়েছে কিশোর কিশোরী মন্দির, যেটা এখন আমরা ঢুকে আপনাদেরকে দেখালাম। আর এই যে আমার যে মানে ডান দিকটা, মানে আমি যদি একটু পিছনে ঘুরিয়ে দেখাই আর কি, এই ডান দিকটা যে আবর্জনা বা জঞ্জাল হয়ে রয়েছে, এই জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে, এই জায়গাটা হচ্ছে ভাগীরথী নদীর পুরনো খাত আর কি। এখনো সেই গঙ্গার ঘাট কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, যে ঘাটটা এখানে এখনো রয়েছে। যদিও সেই গঙ্গা সম্পূর্ণ দিক পরিবর্তন করে চলে গেছে অন্যদিকে, আর পড়ে রয়েছে এই মজে যাওয়া খাল বা এই ডোবাটি। ঘটনাটা সেই সময়কার, যখন আলীবর্দী খাঁ ছিলেন বাংলার মসনদে এবং তিনি তার রাজ্য শাসনের জন্য উড়িষ্যাতে চলে যান। এবং সেই সময় এখানে একটা শূন্যতা তৈরি হয়, যে শূন্যতার সুযোগ লাগিয়ে বর্গীরা মানে মারাঠি বর্গীরা কিন্তু চলে আসে পশ্চিমবঙ্গে, মানে আমাদের বাংলায়, এবং এখানে প্রচুর লুটতরাজ শুরু করে। সমগ্র মানে আমাদের যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে প্রচুর লুটপাট চালানোর পরে সেই বর্গীদের নেতা ভাস্কর পণ্ডিত তিনি কিন্তু এসে এই জায়গাটা দখল করেন এবং এখানে তার আস্থানা গেলেন। এবং তার বিজয় উৎসব হিসেবে এখানে কিন্তু অনুষ্ঠিত হয় এক বিরাট দুর্গাপুজোর আয়োজন হয়, এক বিরাট দুর্গাপুজোর। যদিও সেই দুর্গাপুজো কিন্তু সম্পূর্ণ হয়নি, ষষ্ঠীতে বোধন হলেও সেই দুর্গাপুজোর কিন্তু মানে বিজয়া দশমী হয়ে যায় অষ্টমী সন্ধি পুজোর কিছুক্ষণ আগেই। কারণ আলীবর্দী খাঁ সেই খবর পাওয়ার সাথে সাথে এখানে আক্রমণ করেন, এবং সেই সময় যে পুজোটা চলছিল, সেই পুজোটা কিন্তু ভাস্কর পণ্ডিতের নিয়ে আসা একটি স্বর্ণ দুর্গা প্রতিমা, তার একটা পুজো হচ্ছিল, এবং সেই পুজোটা অসমাপ্ত রেখেই তিনি কিন্তু এই পাশেই যে ভাগীরথী নদী সম্ভবত, সেখানেই কিন্তু তার প্রতিমার বিসর্জন দিয়ে তিনি এই জায়গা ছেড়ে পালিয়ে যান। এবং তারপরেই কিন্তু মানে এই যে আমাদের বাংলা, সেটা কিন্তু বর্গী মুক্ত হয়। তো এইরকমই ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গাটার সাথে। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখছি, এবং পিছনের যে এই যে দুর্গা দালানটা, এখানে কিন্তু এখনো নিয়মিত দুর্গাপুজো হয়, প্রত্যেক বছর এখানে কিন্তু দুর্গাপুজো হয়। এটা কিন্তু একদম আমাদের যে দাইহাটে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, সেই রাস্তাতে কিশোর কিশোরী মন্দির বলে একটি মন্দিরের তোরণ রয়েছে, সেই তোরণের ভিতরে ঢুকে এলেই জাস্ট সামনেই চোখে পড়বে। ভ্রমণ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোকে ফলো করতে পারেন। আমি রাজীব সাহা, আমি রাজা সাহা, আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি কাটোয়ার বিভিন্ন অঞ্চলে এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।